দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভে উত্তাল খাতুনগঞ্জ। জমানো টাকা ফিরে পাওয়ার দাবিতে মিছিল সমাবেশ, কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডা। আমরা আজকে কর্মসূচি নিয়েছি, আজকে ব্যাংকে ব্যাংকে আমরা তালা লক করব। আমাদের আমানত আমাদেরকে ফেরত দিক। সরকার বাধ্য করছে আজকে আমাদেরকে এই জুলুমের মধ্যে আনার জন্য। ওয়াসার ময়লা দুর্গন্ধযুক্ত পানির কারণে ভোগান্তিতে চট্টগ্রামবাসী। ঘরে ঘরে পানিবাহিত রোগ, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বলছেন চিকিৎসকরা। পানি খাইতেছি না, ব্যবহার করতে পারতেছি না, গোসল করতে পারতেছি না, বাথরুমও নিতে পারতেছি না। এগুলো মুখ দূর কথা, এগুলো হাতের থেকে শুধু গন্ধ আসতেছে। আমরা অপারক হয়ে এখন আমরা প্রতি গ্রাম 400 টাকা করে পানি কিনে আমরা চলতে হচ্ছে। বন্দরনগরীর মধুবন কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশ, 2.5 লাখ টাকা জরিমানা। আপনার বাসায় যখন তরকারি কুটে তখন কি সবসময় লগে লগে সাথে সাথে পরিষ্কার করে? আসলে আমাদের এখানে রং আছে, সম্পূর্ণ সব আছে, যেগুলো সব এবং বৃষ্টি অনুমোদিত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রামের খাতুনগঞ্জ। জমানো টাকা দ্রুত প্রদান করা এবং হেয়ার কাট বাতিলের দাবিতে মিছিল সমাবেশ করেন তারা। একটি ব্যাংকে তালা মেরে দেন। ব্যাংকের ভেতরে হইচই হট্টগোল এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা সকালে জড়ো হন চট্টগ্রামের খাতুনগঞ্জে। জমানো টাকা আদায় ও হেয়ার কাট বাতিলের দাবিতে মিছিল নিয়ে প্রথমে যান ইউনিয়ন ব্যাংকে। ব্যাংকে গিয়ে ম্যানেজারকে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এক পর্যায়ে ব্যাংকের ওই শাখায় তালা মেরে দেন। আমানতের টাকা না পাওয়ায় দুর্ভোগ ও সীমাহীন কষ্টে বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন দাবি বিক্ষুব্ধ আমানতকারীদের। তারা কিন্তু জানতো, জেনে ম্যানেজার সাহেব নিজে পালিয়ে গেছেন। এটা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করেছে। আসল থেকে টাকা দেওয়ার তো কোনো সুযোগ নাই। আমাদের আমানত আমাদেরকে ফেরত দিক, আর ডেইলি ট্রানজাকশন এটা দিতে হবে। আমাদের দাবি আদায় হয় নাই। আমরা আজকে কর্মসূচি নিয়েছি, আজকে ব্যাংকে ব্যাংকে আমরা তালা লক করব। আজকে আমরা মাঠে নামবো ওনার এমপ্লয়িদেরকে নিয়ে। সরকার বাধ্য করছে আজকে আমাদেরকে এই জুলুমের মধ্যে আনার জন্য। এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও ম্যানেজারের সাথে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় ব্যাংকটির প্রশাসক আমানতকারীদের ফোনে আশ্বাস দিলেও তা না মেনে ওই শাখায়ও ক্ষুব্ধ গ্রাহকরা তালা মেরে দিতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রাহকের আস্থা ফিরাবার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আমাদের আস্থায় না নেন, আপনার এই ব্যাংক কখনো দাঁড়াতে পারবে না। এখানে আমরা যদি ভাঙচুর চালাই বা এখানে কোনো ধরনের অপ্রীতিকর কিছু তাহলে তো আর এগুলো সমাধান হবে না। সমাধান মাধ্যমে দাবি কিন্তু প্রশাসনের কাছে চলে আসছে, খালি প্রশাসন স্যার না, এটা গভর্নর স্যারের কাছে চলে গেছে। এটা তো পাবলিক হয়ে গেছে, এটা তো আমার আর বলার কিছু নেই। আমি আপনাদের পক্ষে তাদের সাথে আমি কিছু সব বলবো যে স্যার এটা অবশ্যই তাদের দাবি, আমাদেরও দাবি। জমানো টাকা না পেয়ে বিক্ষুব্ধ আমানতকারীদের হইচই, মিছিল, স্লোগানে ব্যাংকের ভেতরে হট্টগোল সৃষ্টি হয়। লেনদেন সচল রাখতে না পারলে কর্মকর্তা কর্মচারীদের চলে যেতে বলেন গ্রাহকরা। এটা অবশ্যই বিব্রতকর আমাদের জন্য। আমরা তো চেষ্টা করছি, আমরাও এখানে কর্মী। একটা সিদ্ধান্ত আসবে, সার্কুলার আসবে, সার্কুলার আসলে তখন আমরা বাকিটা ওদের কথা মতো আমরা চলে যাব, দিয়ে দেবো। বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন অনুযায়ী সবকিছু করছি। এখন এই ধরনের পরিস্থিতি আসলেই কাম্য নয়, এখানে সবারই সহযোগিতা দরকার। পরে সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকে গিয়েও সেখানে বিক্ষোভ করেন আমানতকারীরা। দাবি না মানলে ব্যাংক অচল করে দেয়া সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ওয়াসার পানিতেও ময়লা ও দুর্গন্ধ। বন্দরনগরের হালি শহরের বড় একটা অংশ জুড়ে এই সমস্যা প্রকট। এসব এলাকার বাসিন্দারা আছেন কষ্টে। তাদের দাবি, এই পানি ব্যবহার ও পানের অনুপযুক্ত। ঘরে ঘরে দেখা দিচ্ছে পানিবাহিত রোগ, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে বলছেন চিকিৎসকরাও।
4 সদস্যের পরিবার রাবেয়া বেগমের। থাকেন চট্টগ্রামের হালি শহরে পদ্মা আবাসিক এলাকায়। কিন্তু পানি এত দূষিত ও দুর্গন্ধযুক্ত, হাত ধোয়া, গোসল কিছুই করা যাচ্ছে না। এমনকি টয়লেটও ব্যবহার অনুপযোগী। উপায় না থাকায় বাধ্য হয়ে 4 মাস ধরেই নোংরা পানি ব্যবহার করছেন। খাবার খাইতেছি না, পানি খাইতেছি না, ব্যবহার করতে পারতেছি না, গোসল করতে পারতেছি না, বাথরুমও নিতে পারতেছি না, অনেক বিভিন্ন চুল কাইতেছে। এরপরে অনেক জিনিস আমরা অপচয় করতে পারতেছি না, কি জানি বাথরুমে আসতে পারতেছি না। এগুলো মুখ দূর কথা, এগুলো হাতের তো শুধু গন্ধ আসতেছে। চট্টগ্রামের এই এলাকার অন্তত 300 থেকে 400 পরিবার একই সংকটে। দূষিত পানি ব্যবহারের কারণে ঘরে ঘরে দেখা দিচ্ছে পানিবাহিত রোগ ও চর্মরোগের উপসর্গ। এই অনেকের কলেরা এবং চর্মরোগ এইভাবে হাসপাতালে আছে। মুখে যদি কুলি করলে এগুলো তো ধরেন আপনার মুখে যায়, অনেক সময় কাশি আসতেছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে। আমরা অপারগ হয়ে এখন আমরা প্রতি গ্রাম 400 টাকা করে পানি কিনে আমরা চলতে হচ্ছে। কিন্তু এইভাবে আমরা কয়দিন চলবো? কতগুলি আছে না লম্বা লম্বা কেঁচোগুলো আসতেছে। আজকে আমরা প্রায় অনেক দিন পর্যন্ত এই কষ্টটা পাইতেছি। দীর্ঘদিন দূষিত ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পানিবাহিত রোগের প্রকোপ বাড়বে বলছেন চিকিৎসকরা। বেশিরভাগ রোগী কিন্তু এই ধরনের সিমটম নিয়ে এখন আসছে, বিশেষ করে হেপাটাইটিস এ। এবং আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে দেখেছি আগ্রাবাদ, হালি শহর, এখানে কিন্তু হেপাটাইটিস এ প্রতিদিনই আমি 1-2 রোগী পাচ্ছি। আমি একজন পাচ্ছি, অন্যান্য ডাক্তাররাও পাচ্ছে বলে আমি শুনেছি। ভুক্তভোগীদের অভিযোগ, একাধিকবার অভিযোগ জানানোর পরও চট্টগ্রাম ওয়াসা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। যেহেতু অনেকগুলি নালা আছে, ড্রেন আছে, কোনটা দিয়ে ঢুকতো সেটা বাইর করতাম। আমরা ফিজিক্যালি ভিজিট করার পর 2 জায়গা সন্দেহ করছি আর কি, 2 জায়গাকে চেক করে দেখি। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লোভনীয় মিষ্টি কিংবা বেকারিজাত খাদ্য উপরে রং জমা, কিন্তু কেমন পরিবেশে তৈরি হয় তা কতজন জানে? আজ চট্টগ্রামে মধুবনের কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিলেছে অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশ। প্রতিষ্ঠানটিকে 2.5 লাখ টাকা জরিমানা ও সতর্ক করে অভিযান টিম। মিষ্টি ও বেকারিজাত খাদ্য তৈরির এই কারখানার মেঝেতে জমে আছে ময়লা, যন্ত্রপাতি ও উপকরণ অপরিচ্ছন্ন। হঠাৎ ম্যাজিস্ট্রেট দেখে পরিষ্কারের চেষ্টা করেন কর্মীরা। চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকায় মধুবনের কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা যায় এ চিত্র। এ সময় কেক তৈরিতে পেপার, রং ও মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহার সহ নানা অনিয়মের প্রমাণ পায় অভিযান টিম। তবে কারখানা কর্মীদের ব্যাখ্যা ভিন্ন। আমরা যখন কিনছি এটা চেরি ফলের মধ্যে করঞ্জা চলে আসছে। এখন মূলত আমরা তো ভিতরে প্যাকেট খুলে আমাদের এটা বিক্রি করতেছে না। আমাদের ওই পেপার ওইটা থাকে, নিউজ প্রিন্ট থাকে, মাঝে মধ্যে হয়তো এরা ভুলে নিউজ প্রিন্ট দিয়ে দেয়। এটা আমরা স্বীকার করতেছি। চলার সময় তো অবস্থা আপনার বাসায় যখন তরকারি কুটে তখন কি সবসময় লগে লগে সাথে সাথে পরিষ্কার করে, কাজ শেষ হইলে পরিষ্কার করে সুন্দর করে কোথায় আমরা চলে যাই। আসলে আমাদের এখানে রং আছে, সম্পূর্ণ সব আছে, যেগুলো সব এবং অনুমতি। অধিদপ্তর কর্মকর্তাদের দাবি, অনিয়মের দায়ে এর আগেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হলেও চিত্র পাল্টায়নি। এবার অভিযানে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। আমরা চাই তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। আমরা তাদেরকে সতর্কতামূলক 2.5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতে যদি তারা এগুলি মেনটেন না করে আমরা যতটুকু আইনগত কঠোরতা অবলম্বন করা যায় আমরা সেদিকে অগ্রসর হব। আগামীতে এমন অনিয়মের বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দেয় কারখানা কর্তৃপক্ষ। ভবিষ্যতে এর চেয়ে ভালো আমরা চেষ্টা করব, যেটা যাতে ছাড়া যে ত্রুটিগুলোর কথা বলছে সেগুলো যাতে না থাকে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ দৃষ্টি রাখবো এবং স্যারের যে পরামর্শগুলো আমাদের দিয়েছে সেগুলো আমরা পালন করব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখিল বাংলা বাজারে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের গ্রাহক সমাবেশ। পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল যুগে চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবা বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। সময় সাশ্রয়ের পাশাপাশি সেবার মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণের কথাও জানান তারা। এ সময় ব্যাংকটির চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান এবং সাতকানিয়া শাখার ব্যবস্থাপক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর পূর্ব পশ্চিম মাদারবাড়ি এবং পাঠানটুলি এলাকায় পরিদর্শনকালে তিনি বলেন, নালা নর্দমা পরিষ্কার করার পরও অবাধে প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য ফেলা হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হয়। খাল সংস্কার ও ড্রেনেজ উন্নয়ন কাজ শেষ হলে সুফল মিলবে বলে জানান মেয়র। পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে সতর্কীকরণ মাইকিং করছে প্রশাসন। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আমরা তার কাছে যাচ্ছি। আলামিন, ঝুঁকি নিয়ে প্রশাসন কি বলছে? পাহাড় ধসের শঙ্কার কথা জানা গেছে কি? লোপা, পাহাড় ধসের সংখ্যা বৃষ্টিপাত হলেই সেটা স্বাভাবিকভাবেই পাহাড় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ে অবৈধভাবে এবং ঝুঁকি নিয়ে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে এমন পরিবারগুলোর কাছে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা ছুটে যায়, মাইকিং করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য। চট্টগ্রামে এমন 5টি ভাগে ভাগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসিল্যান্ডরা তারা মাইকিং কার্যক্রম করছে, যাতে এই যে পাহাড়ের নিচে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এমন অন্তত কয়েক হাজার ঘর রয়েছে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ের পাদদেশে। আমরা যে জায়গাটিতে রয়েছে চান্দগাঁও সার্কেল, সেই চান্দগাঁও সার্কেলের বিভিন্ন পাহাড়ের পাদদেশে জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী 250 পরিবার বসবাস করে ঝুঁকিপূর্ণভাবে, অর্থাৎ যারা পাহাড়ের গা ঘেঁষে একেবারে যাদের বসবাস। এছাড়াও পুরো জায়গায় যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই সরকারি জায়গায় এই বসতিগুলো গড়ে তুলেছে। যখনই তাদেরকে মাইকিং করা হয় সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মাইকিং করায় আশ্রয় কেন্দ্র খোলা হয়, তাদেরকে জোর করেও নিয়ে যাওয়ার পরও 8 ঘন্টার বেশি তারা সেখানে থাকেন না। মাইকিং শেষ হয়ে যাওয়ার পরপরই যখনই ম্যাজিস্ট্রেটরা পুলিশ প্রশাসন সেই জায়গা থেকে সরে যায় তারা আবার তাদের আবাসস্থলে ফিরে যায়। এবং এই জায়গায় যে একটি সাম্রাজ্য, অর্থাৎ পাহাড় কেটে বসতি গড়ে ওঠা, সেখানেও কিন্তু অনেকগুলো সংস্থার দায় রয়েছে। আমরা এই জায়গায় এসে পানি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্ক দেখা যাচ্ছে চালের উপরে। এই যে পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে যে অবৈধ জায়গায় প্রিপেইড মিটার পর্যন্ত এখানে চলে এসেছে, পানির লাইন, গ্যাসের লাইন এখানে আসলে কার মাধ্যমে কিভাবে দিয়েছে সেগুলো নিয়ে আমরা একটু প্রশ্ন করব। আজকে এখানে অভিযান পরিচালনা করছেন, আপনি মাইকিং করছেন, যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন, আপনি চান্দগাঁও সার্কেলের আপনি দায়িত্বে রয়েছেন। আপনি যদি একটু বলেন আপনার এখানে কতটি পরিবার বসবাস করছে এবং তাদের কাছে গিয়ে বলার পরে তারা আসলে কি রিয়েক্ট করে? জি, ধন্যবাদ। আমার আওতাধীন এখানে যে পাহাড়টিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এর আশেপাশে সংলগ্ন এলাকাতে প্রায় 200 থেকে 250টি পরিবার রয়েছে, তারা অবৈধভাবেই রয়েছে। তো প্রতি বছর অতিবর্ষণের সময় আমরা তাদেরকে মাইকিং করি এবং তাদেরকে বলা হয় যেন তারা এই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরে যায়। তো এই মাইকিং করার পরেও দেখা যায় যে আমরা ঘটনাস্থল ত্যাগ করার পরে তারা আবার চলে আসে। যদিও খুব কাছেই আমাদের এখানে আশ্রয় কেন্দ্র রেডি থাকে, কিন্তু তারা আসলে এখানে তাদের যেতে অনীহা দেখা যায়। এইখানে যে বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, পানির লাইন, একেবারে প্রিপেড মিটার সহ সেগুলো অনেকে আবেদন করেও পায় না, যাদের নিজস্ব নামে মালিকানাধীন জায়গা রয়েছে তারাও পায় না। এখানে আসলে এই জায়গাটা, এই অবৈধ জায়গার মধ্যে বৈধ লাইনগুলোর পাওয়ার ক্ষেত্রে এগুলো নিয়ে কি আপনাদেরকে প্রশ্ন জাগে না, বা এগুলো নিয়ে কি আপনারা চিন্তা করছেন না পাহাড় ব্যবস্থাপনা কমিটি? না, এটা দেখলাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির আগামী সভাতে বিষয়টি আমি অবতারণা করব। আপনি কি সেগুলো দেখেছেন আমরা যে বিষয়গুলো বললাম? না, অবশ্যই দেখেছি। এটা তো আমার আওতাধীন এরিয়াতে। এখানে আমরা প্রায়ই যখন অতিবর্ষণ হচ্ছে আমরা আসছে, এখানে অবৈধভাবে যে বিদ্যুৎ কানেকশন দেওয়া আছে, এখানে যে পানির লাইন দেওয়া আছে, গ্যাসের লাইন দেওয়া আছে, এটা তো আমরা দেখেছি। এটা আমাদের একটা তালিকাও করা আছে, আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানাবো এবং আমরা পাহাড় ব্যবস্থাপনা কমিটিতে আমরা এটা অবশ্যই জানাবো। সব মিলে খুব শীঘ্রই একটি পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা হতে যাচ্ছে এবং সেখানেই সিদ্ধান্ত হবে যারা এখানে অবৈধভাবে বসবাস করছে এবং ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন, অন্যথায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একজন তথ্য বিশেষজ্ঞ নিয়ে পরামর্শ কমিটি এবং পরবর্তীতে গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাবের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর তথ্য ভবনে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি শেষে এমনটাই জানান তিনি। চিন্তা, চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। জানান, অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। অনুষ্ঠানে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, রাজনীতি ঠিক না হলে গণমাধ্যম কোনোদিন ঠিক হবে না। বিনা বিচারে যেন সাংবাদিকদের আর জেলে যেতে না হয় সেই দাবিও জানান তিনি। এর আগে সকালে একটি র্যালি অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর গিয়ে শেষ হয়। আমাদের সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে,
এর মধ্যেই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে কোরবানির পশু পরিবহন নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে একথা জানান মন্ত্রী। তিনি আরও জানান, খামারিরা যাতে লোকসানে না পড়ে সেজন্য ভারতীয় গরু আমদানি বন্ধ হয়ে সীমান্ত এলাকায় কোনো হাট বসতে দেয়া হবে না। মন্ত্রী আরও জানান, এবার ঈদে 1 কোটির কিছু বেশি গরু চাহিদা রয়েছে। খামারিদের কাছে পর্যাপ্ত গরু ছাগল মজুদ আছে বলে জানান প্রাণী সম্পদ মন্ত্রী। তাই কোরবানির পশুর সংকট হবে না বলে আশা প্রকাশ করেন আমিনুর রশিদ। তিনি জানান, অনলাইনে পশু বেচা বিক্রির ক্ষেত্রে খাজনা দিতে হবে না। ট্রাকে পশু বহনের ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়েও সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পশু গতবার যা ছিল এবারও তাই আছে। 1,23,00,000 না, 1,24,00,000। প্রশাসন একেবারে শক্তভাবে অবস্থান নিয়েছে। চাঁদাবাজি, রাহাজানি, এই ধরনের ধান্দামির ভিতরে যারা আছে এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে। এই সরকারের প্রথম টার্গেট এই দেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা, এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা। খাগড়াছড়িতে কম্পিউটার ও নেটওয়ার্কিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। সকালে মানিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে একটি এসসি ভ্রাম্যমাণ বাসে শুরু হয় এই কার্যক্রম। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে এই প্রশিক্ষণে 40 জন শিক্ষিত বেকার তরুণ তরুণী অংশ নেয়। প্রশিক্ষণে 2 মাসব্যাপী 4টি শিফটে মোট 40 জনকে কম্পিউটার শেখানো হবে। টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইসেলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হবে। এ সময় খাগড়াছড়ি উপপরিচালক, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেরে মিলাদ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। কনফারেন্সে বক্তারা বলেন, মানবিক ও জ্ঞানী মানুষ এবং আলোকিত সমাজ গড়তে সুন্নিয়তের বিকল্প নেই। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বিভেদ ভুলে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আহলে সুন্নাত ওয়াল জামায়াত চেয়ারম্যান ওবায়দুল হক নইমির 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কনফারেন্সে আলেম ওলামা, শিক্ষাবিদ, গবেষকরা উপস্থিত ছিলেন। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে রাঙামাটির কাউখালীতে অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। দুপুরে কাউখালী উপজেলা পরিষদের হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি এবং আইএফএডি এর সহযোগিতায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। নতুন উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। কৃষি কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্য রফতানির লক্ষ্যে গ্যাপ প্রোটোকল এর আওতায় 15টি ফসল নির্ধারণ করা হয়েছে এবং কৃষকদের নিবন্ধন সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে। চট্টগ্রাম 14 সংসদীয় এলাকায় এলডিপির প্রায় 5,000 নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সন্ধ্যায় কেরানীহাটে এক সমাবেশে তারা স্থানীয় সংসদ সদস্য জসিমউদ্দিন আহমদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। তারা সবাই উত্তর সাতকানিয়ার 6টি ইউনিয়নের এলডিপির সদস্য ছিলেন। তাদের বরণ করে নিয়ে অনুষ্ঠানে সংসদ সদস্য জসিমউদ্দিন আহমদ বলেন, এলডিপিতে যোগ দেওয়ার আগেও এই নেতাকর্মীরা বিএনপিতে ছিলেন। জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগদান মেনে নিতে না পেরে তারা ফিরে এসেছে বলে জানান তিনি। দেশ গঠনে এবং উন্নয়ন কর্মকাণ্ডে তারা অংশ নেবে বলে মন্তব্য করেন সংসদ সদস্য। এলডিপি নেতাকর্মীদের একের পর এক বিএনপিতে যোগদান এবং রাজনৈতিক মেরুকরণের ঘটনা এই অঞ্চলে বেশ আলোচিত হচ্ছে। আপনারা মৃত্যুর আগ পর্যন্ত এই দলের সাথে, আপনারা শৃঙ্খলার সাথে, সুনামের সাথে, দেশ গড়ার স্বার্থে, উন্নয়নের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী পতাকা তলে আপনারা ইনশাআল্লাহ থাকবেন। ঠিক আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য হিসেবে এবং নতুনভাবে প্রবেশ করে আমি আসলে নিজেকে গর্বিত মনে করতেছি। আজকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন, আমি তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। চট্টগ্রামে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ গোবিন্দরখিল প্রাইমারি স্কুল। পটি আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে উজিরপুর সরকারি স্কুলকে একমাত্র গোলে হারিয়ে শিরোপা জয় করে তারা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা খেলা উপভোগ করেন। অন্যদিকে বালিকা বিভাগে ছনহরা জ্যোতিষ
সরকারি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাথুয়া সাবিত্রী বালা স্কুল। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য এনামুল হক। এ সময় পটিয়ার ইউএনও সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।